অর্থাৎ বিদেশি ভাষা যদি আমরা শিখতে যাই অবশ্যই 6টা বিষয় জরুরি। তার মধ্যে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো বেসিক নলেজ অফ ইংলিশ গ্রামার, ঠিক আছে। এখন এজন্য আমরা আজকে আমাদের মূল টপিক ইংলিশ গ্রামার, ঠিক আছে। বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আমাদের কাজ শুরু হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিও টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে এবং যদি কোনো প্রবলেম ফেস করো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো তোমাদের সমাধান করার জন্য। তো বন্ধুরা, অনেক এখানে দেখবে অনেক ওয়ার্ড আমাদের ফন্টের কারণে একটু সমস্যা আছে, দু একটা ওয়ার্ডে হয়তো প্রবলেম হতে পারে, তারপর আমি বলে দেব। তো যাই হোক বন্ধুরা, দেখো বেসিক পার্টস অফ সেন্টেন্স হচ্ছে সর্বমোট 4টি। কয়টি? সর্বমোট 4টি। নাম্বার 1 কি? সাবজেক্ট, ফিনিট ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই 4টা পার্টস আমরা সেন্টেন্সে সর্বমোট ব্যবহার করি, কিন্তু এই পার্টগুলোর মধ্যে সবগুলোই কিন্তু আমরা একসঙ্গে সেন্টেন্সে ব্যবহার করি না। কখনো দেখা যাচ্ছে যে শুধুমাত্র সাবজেক্ট ফিনিট ভার্ব দিয়ে সেন্টেন্স হয়ে গেছে, কখনো দেখা যাচ্ছে যে তোমার কি বলে, যদি ফিনিট ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হয় তখন কি আমরা অবজেক্ট ব্যবহার করি, অথবা দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্বের সাথে আমরা কি করি, কমপ্লিমেন্ট ইউজ করি। আবার দেখা যাচ্ছে যে কি সাবজেক্ট ভার্ব পাশাপাশি অবজেক্ট এবং সর্বশেষে কমপ্লিমেন্ট, অর্থাৎ 4টি পার্টস দিয়ে আইটেম, মানে প্রতিটা পার্টসই আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি সেন্টেন্সের মানে আইডিয়াটাকে একটু ডেভেলপ করা যায়, আইডিয়াটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে। যেমন দেখো এক্সাম্পল খেয়াল করো। এক্সাম্পল, আই লিভ ইন বাংলাদেশ, ঠিক আছে। আই লিভ আমি বাস করি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সাবজেক্ট প্লাস ভার্ব কী করলাম, এখানে সেন্টেন্সটা ব্যবহার করলাম হলো, আচ্ছা এগুলো আমি কেটে দিই, ডিস্টার্ব করছে আমাদের। এখন আমরা ব্যবহার করি, এখানে ব্যবহার করলাম শুধুমাত্র সাবজেক্ট, ঠিক আছে। SUB সাবজেক্ট, সংক্ষেপে লিখি সাবজেক্ট না, প্রথম একটু আমরা পুরোপুরি লিখি সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব দিয়ে আমরা কী করেছি, সেন্টেন্স তৈরি করেছি একটা, আই লিভ আমি বাস করি। এখন আমি বাস করি এটা অর্থ হয়েছে, কিন্তু অর্থটাকে যদি আমরা আরও পরিপূর্ণ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি আমরা আরও কিছু সেন্টেন্স পার্টস ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি, যেহেতু আই লিভ এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এজন্য এর সঙ্গে আমরা কি করব, অবজেক্ট ব্যবহার হবে না, কিন্তু কমপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে, COMPL কমপ্লিমেন্ট, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট, ফিনিট ভার্ব এবং কমপ্লিমেন্ট। তার কমপ্লিমেন্ট কী করতে হবে, আমি বাংলাদেশে বাস করি। কোথায় বাস করি? বাংলাদেশে বাস করি। দেশ, আই লিভ ইন বাংলাদেশ। তাহলে এখানে কি, এই ইন বাংলাদেশ এটা কোথায় প্রশ্ন উত্তর দেয়, হোয়ার লিভ কোথায় বাস করে, তাহলে কোথায় প্রশ্ন উত্তর দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি, এটা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হিসেবে বাক্যে ইউজ হয়েছে। কারণটা কি, আমরা এখানে জাস্ট বাক্যটাকে মানে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করলাম। আমরা আরও ইচ্ছা করে ব্যবহার করতে পারি, বর্তমানে আমি বাংলাদেশে বাস করি, ঠিক আছে। হয়তো আগে অন্য কোথাও বাস করতো, তাহলে কি এখানে জাস্ট কিছু জিনিস আমরা বাক্যে, কিছু ফ্রেজ, কিছু অ্যাডভার্বিয়ালস ব্যবহার করি যেগুলো বাক্যের শুধুমাত্র কী করে, আমাদেরকে এক্সট্রা ইনফরমেশান সাবমিট করে বা সাপ্লাই দেয়, ঠিক আছে। তো এই জন্য আমরা কী করছি যে সর্বমোট 4টি পার্টস ব্যবহার করি। তার মধ্যে দেখতে পাচ্ছি যে কি, আমরা সাবজেক্ট এবং ফিনিট ভার্ব সব ক্ষেত্রেই, অর্থাৎ এই দুইটা ছাড়া তুমি কিন্তু সেন্টেন্স তৈরি করতেই পারবে না, ঠিক আছে। সেজন্য এই দুটো অর্থাৎ সাবজেক্ট এবং ফিনিট ভার্বকে বলা হয় কি, কম্পালসারি পার্ট, ঠিক আছে। সে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব হচ্ছে কম্পালসারি পার্টস, আর অবজেক্ট কমপ্লিমেন্ট হলো, এই দুটো হচ্ছে অপশনাল পার্টস, অর্থাৎ প্রয়োজন না হলে আমরা
নেওয়ার দরকার হয় না। অর্থাৎ যদি প্রয়োজন হয় বাক্যের অর্থের প্রয়োজনে আমরা কি করতে পারি, কমপ্লিমেন্ট বা অবজেক্ট ব্যবহার করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা জেনে নিই। তাহলে দেখতে পেলাম সর্বমোট 4টি পার্টস। এখন এই প্রত্যেকটা পার্টসের আমাদের একটু চিনতে হবে। ফর্মাল কোনো ডেফিনেশনের দরকার নাই, কিন্তু এগুলা কোথায় থাকে, বাক্যের কোন পজিশানে বসে, ঠিক আছে, বা এটাকে আমরা কীভাবে চিনব, এই জিনিসগুলো একটু জানার দরকার। তো এই জন্য আমি শর্টকাটে তোমাদের কিছু জিনিস আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে সাবজেক্ট কী হয়েছে, সাবজেক্টে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়, ঠিক আছে। তো বন্ধুরা, তার আগে আমি একটা কথা তোমাদের বলে নিই যে আসলে সেন্টেন্সটা কি। সেন্টেন্স কিন্তু একটা, সেন্টেন্সের মূল থিমটা দেখো, থিম অফ এ সেন্টেন্স, ঠিক আছে, মানে যেটাকে বলে মেইন থিম। মেইন থিম অফ এ সেন্টেন্স, ঠিক আছে। মেইন থিমটা কি? মেইন থিম হলো, দেখো, অর্থাৎ একটা কাজ থাকবে। কি থাকবে? একটা কাজ থাকবে। কাজের ইংরেজি কি তোমার, ধরে নাও আমরা এখানে ভার্ব বলতে ডুকে বুঝে নিলাম, ডু, একটা কাজ থাকবে। এই কাজের একজন কি থাকবে, কাজের সাথে একজন ডুয়ার থাকবে। কাজটা যে করবে সে হচ্ছে ডুয়ার, ঠিক আছে। তাহলে ডুয়ার। আর অনেক সময় কি হয়, কর্তা তার কাজের মানে কি বলে, এই কাজ করতে গিয়ে অবশ্যই কি করে, একটা টাইম মেনটেন করে, ঠিক আছে, একটা টাইম, ঠিক আছে। কাজটা কখন হচ্ছে এটা একটা টাইমকে ইন্ডিকেট করে, কারণ টাইমের বাহিরে কোনো কাজ কিন্তু সংগঠিত হবে না। এইটা হলো একটা সেন্টেন্সের বেসিক থিম, ঠিক আছে। অর্থাৎ কাজ, কর্তা এবং সময়, কাজ, কর্তা এবং সময় এর সমষ্টি হলো, ঠিক আছে, এ টোটাল সমষ্টিকে বলা হচ্ছে কি, সেন্টেন্স বা সেন্টেন্সের থিম। অর্থাৎ এখানে দেখো, অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন বাংলাদেশ। অ্যাট প্রেজেন্ট দ্বারা আমাদেরকে বর্তমানকালের কোনো ঘটনা বোঝাচ্ছে। তাহলে এখানে একটা সময়, তো এটা যদি নাও থাকতো, বাক্যে যদি আমরা ইউজ নাও করি, তারপরেও কিন্তু আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, এইটা কিন্তু একটা সময়কে বোঝাচ্ছে। অর্থাৎ এখন আমি বাংলাদেশে আছি বা বাংলাদেশে বসবাসরত অবস্থায় আছি। কাজেই এখানে একটা বর্তমানের একটা সময়কে ইন্ডিকেট করছে। এখানে একটা কাজ আছে, সে কাজটা কি, বাস করা। আর এই বাস করছে কে, আই, সাবজেক্ট আমি, ঠিক আছে। তো এই জন্য আমরা শর্টকাটে মনে রাখবো যে ডু, ডুয়ার, ডুই, ঠিক আছে। অর্থাৎ এই ডুকে আমরা একটা বেস ধরে নিই, ডু মানে ভার্ব, ডুয়ার মানে কর্তা, ডুই মানে কর্ম, যেটাকে আমরা অবজেক্ট বলছি। আর ডুস টাইম মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, ডুস প্লেস, কাজটি ঘটার সময়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি এখন একটু তোমাদেরকে নোট দিয়ে দিই, এটা মনে রাখবে। এই ডু দ্বারা আমরা কি করব, ডু দ্বারা আমরা ধরে নিব কাকে, সাবজেক্ট, সরি ভার্ব। ডুকে ধরবো ভার্ব হিসেবে, VERB, ভার্ব। তারপরে আসো ডুয়ার, ডুয়ার হচ্ছে কি, ডুয়ার হলো সাবজেক্ট, যিনি কাজ করেন, ঠিক আছে। কর্তার কাজ কি, কর্তা ক্রিয়া সম্পাদন করবে, ঠিক আছে। তাহলে আরেকটা নাম হলো সাবজেক্ট। আচ্ছা, আর আরেকটা থাকলো কি, আরেকটা আছে, সেটা হলো তোমার কর্তা যখন কি করে, মাধ্যম গ্রহণ করে, অর্থাৎ কাজ সম্পাদন করতে গিয়ে সে নিজে নিজে যখন কাজ করতে পারে না, যেমন আই ডু, হি ডাজ, হি ইজ ডুইং। এখানে কিন্তু কিছু একটা করা বোঝাচ্ছে, কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, কিন্তু ওই কাজটার কি প্রশ্নের উত্তর পাচ্ছি আমরা। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যদি অতিরিক্ত মানে একটা এলিমেন্ট, যেটাকে থার্ড এলিমেন্ট বলা হয়, কর্তা, ওটা যদি না নিতে পারে, তাহলে কি হচ্ছে না, বাক্যের অর্থ সম্পন্ন হচ্ছে না। যেমন কবির গোজ লিখি, কবির কি বলে, রিড, কবির রিডস, কবির পড়ে, কি পড়ে, এ বুক। তাহলে এই বুক আমরা যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ কি হচ্ছে না,
মানে এই কবিরের পড়ার কাজ সম্পন্ন হচ্ছে না, ঠিক আছে। কবির কর্তা, কবির কাজ করে, আর এই কাজ করার কাজটা হলো রিড, তাহলে এই পড়ার কাজটা কবির করছে, কিন্তু এইটুকুর দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ ক্লিয়ার হচ্ছে না যে কবির পড়ে, ঠিক আছে। এখন কি প্রশ্নের উত্তর আমাদের জানতে হচ্ছে, অর্থাৎ মনের ভিতরে একটা আসক্তি কাজ করে, বাংলা ব্যাকরণ ভাষাকে যেটাকে বলা আসক্তি, ঠিক আছে। তাহলে এই আসক্তি অর্থাৎ অতিরিক্ত কিছু জানার আগ্রহ, তাহলে এই এ বুক যতক্ষণ আমরা না দিচ্ছি তখন কি পুরা বাক্যটার মিনিং ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে তৃতীয় একটা পার্টস ইউজ করতে হচ্ছে, কর্তা এটাই গ্রহণ করছে, অর্থাৎ ক্রিয়ার কাজটা কি হচ্ছে, কর্তার কাজ পতিত হচ্ছে এই বুকের উপরে, ঠিক আছে। পড়ার কাজটা সম্পন্ন হচ্ছে এই বইয়ের মাধ্যমে, বুকের মাধ্যমে। কাজে এটা তখন কি, এটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো বা ডুই বলবো। কি বলবো, ডুই, ঠিক আছে। ডুই, আসলে ডুই বলতে কি বোঝাচ্ছি আমরা, ডুই আসলে এর অরিজিনাল গ্রামাটিক্যাল নেম যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে অবজেক্ট, কারণ ট্রানজিটিভ ভার্ব। এই রিড ভার্বটা হলো ট্রানজিটিভ ফর্মে ইউজ করা হয়েছে এখানে, কাজে এটা অবজেক্ট হবে, ট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্ট বসে। আমরা বিস্তারিত জানবো অবজেক্ট কী এবং অবজেক্ট কোথায় বসে, এটা আমরা নেক্সট আসছি, আগে একটু আইডিয়াটা প্রাথমিক দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি ডু হচ্ছে, ডু মানে ভার্বকে বোঝাবো, ডুয়ার কর্তা বা সাবজেক্টকে বোঝাবো, ডুই অবজেক্টকে বোঝাবো। আর আরেকটা কি আছে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আসলে কি, কমপ্লিমেন্ট হচ্ছে, যেহেতু আমরা জানি যে ডু মানে হচ্ছে কাজ, তাহলে এই ডু যদি কাজ হয়, কাজকে বোঝায়, তাহলে এই কাজের একটা কি থাকে, অনেক সময় কাজের সময় থাকতে পারে, এজন্য আমরা বলবো ডুজ, অর্থাৎ ডু এর কাজের কি টাইম, কাজের সময় অথবা প্লেস, কাজের স্থান, ঠিক আছে। তারপরে কাজের কি থাকতে পারে, রিজন থাকতে পারে, রিজন কাজের কারণ, ঠিক আছে। তারপরে কাজের কি থাকতে পারে, ম্যানার থাকতে পারে, কাজটা কিভাবে হয়, কেমনে হয়, তাহলে এটাকে কি বলা হচ্ছে, ম্যানার, ঠিক আছে, ম্যানার। তারপরে হলো এই তো মোটামুটি চারটা আমাদের বেশি দরকার হয়, যে কাজটা, যেমন আমি কোথায় বাস করি, বাংলাদেশে বাস করি, তাহলে এখানে কি কাজের স্থান বোঝাইছে, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট যদি আমরা বলি, অ্যাট প্রেজেন্টটা কী হচ্ছে, কাজের সময় বোঝায়, কখন বাস করে, এখন বাস করছে, ঠিক আছে। তারপরে কেন, কোনো কারণ যদি বোঝায়, কেন দ্বারা প্রশ্ন করব, তাহলে সেক্ষেত্রে কি বলবো, বাক্যের যে আমরা চারটা পার্টসকে আলাদা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কি দেস ডু, এটা জানার সুবিধার্থে, অনেকে হয়তো কি মনে রাখতে পারবে না যে সাবজেক্ট কি অবজেক্ট কি, সেই ক্ষেত্রে এই ডু থেকে আসলো ডুয়ার, যে কাজ করে বা কর্তা, ডুই যে কাজটা করা হলো, যার মাধ্যমে কাজটা করা হলো, ডুই। আর এবার তো ডুজ টাইম কাজের সময়, ডুজ প্লেস কাজের স্থান, ডুজ রিজন কাজের কারণ, ডুজ ম্যানার কাজের ধরন বা কাজটা কীভাবে করছে, এই জিনিসগুলো প্রকাশ পাবে এই দিয়ে, এই চারটে দিয়ে। তো এটা যেহেতু আমরা শিটে ইউজ করি নাই, এজন্য তোমাদেরকে আলাদাভাবে একটু দেখা দিলাম। তো আমরা এখন লেকচার শিটে ফিরে যাই।